নমস্কার। এতদিন আমাদের রাজ্য থেকে কেন্দ্রীয় মন্ত্রী ছিল মাত্র একজন, আর তিনি হচ্ছে শান্তনু ঠাকুর। কিন্তু এখন থেকে আমাদের রাজ্যের কেন্দ্রীয় মন্ত্রী হয়ে গেল দুজন, শান্তনু ঠাকুর আর সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার 9 তারিখে কেন্দ্রীয় মন্ত্রিত্বের শপথ গ্রহণ করেছে। আর উনি শপথ গ্রহণ করার পর থেকেই কিন্তু বিজেপির রাজ্যে আমাদের যে বিজেপি, সেখানে একটা প্রশ্ন উঠে আসছে, সেটা হচ্ছে যে রাজ্য বিজেপিতে যে রাজ্য সভাপতির দায়িত্ব সেটা হাতে তুলে দেওয়া হবে, এই গুরু দায়িত্ব। তার কারণ বিজেপির যে ওয়ার্ক পলিসি সেটা অনুযায়ী এক ব্যক্তি এক দায়িত্ব। বিজেপিতে পদের কোনো কনসেপ্ট নেই, বিজেপিতে দায়িত্ব বলা হয়। তো এক ব্যক্তির জন্য এক দায়িত্ব। তো যেহেতু সুকান্ত মজুমদারের উপরে কেন্দ্রীয় মন্ত্রিত্বের দায়িত্ব এসে পড়েছে, স্বাভাবিকভাবেই রাজ্য সভাপতির দায়িত্ব কিন্তু সুকান্ত মজুমদার আর বেশি দিন পালন করবে না। অর্থাৎ রাজ্য সভাপতির দায়িত্বটা কিন্তু অন্য একটা নতুন নেতৃত্বের হাতে আসতে চলেছে। তো কার হাতে আসতে চলেছে গুরু দায়িত্ব? এর জন্য দুটো নাম উঠে আসছে, একটা হচ্ছে দিলীপ ঘোষ আর একটা হচ্ছে শুভেন্দু অধিকারী। যদিও কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে যেই সিগন্যাল পাওয়া যাচ্ছে, যেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে, সেটা দেখে মনে হচ্ছে যে রাজ্য সভাপতি হিসেবে দিলীপ ঘোষের যে নামটা, এটার সম্ভাবনা কিন্তু খুবই ক্ষীণ, অর্থাৎ এর সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। যদিও দিলীপ ঘনিষ্ঠ যারা, অর্থাৎ দিলীপ ঘোষ রাজ্য সভাপতি হোক, এটা যারা চাইছে, তাদের বক্তব্য হচ্ছে যে দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গের সবচেয়ে সফলতম রাজ্য সভাপতি। ওনার সময় দিলীপ ঘোষের নেতৃত্বে কিন্তু বিজেপি ভালো রেজাল্ট করেছিল এবং 2019-এ 18টা লোকসভা সিট কিন্তু মোদীকে উপহার দিয়েছিল দিলীপ ঘোষের নেতৃত্বে এই পশ্চিমবঙ্গ। আর তাছাড়া এটাও বলা হচ্ছে যে দিলীপ ঘোষের মধ্যে একটা, উনি সংঘ থেকে এসছে, সংঘের একটা সংস্কার ওনার মধ্যে আছে এবং উনি ভালো সংগঠক, এবং উনি যে বক্তৃতা দেয় এতে কিন্তু কর্মীদের মধ্যে একটা উদ্দীপনা তৈরি হয় এবং কর্মীদের মধ্যে কিন্তু দিলীপ ঘোষের একটা যথেষ্ট পরিমাণে গ্রহণযোগ্যতা আছে। এর মধ্যে অনেকগুলো দাবি সঠিক, কিন্তু তারপরও কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে বলা হচ্ছে যে 2019-এ বিজেপি যে রেজাল্ট করেছে, সেই রেজাল্টে কিন্তু দিলীপ ঘোষের ভূমিকা বা ক্রেডিট খুবই কম ছিল। কিছুটা অবশ্যই ছিল, কিন্তু পুরোপুরি ছিল না, ইনফ্যাক্ট বেশিরভাগটাই ছিল না। কেন্দ্রীয় নেতৃত্ব থেকে বলা হচ্ছে যে দিলীপ ঘোষের নেতৃত্বে যে রেজাল্ট হয়েছে, সেই রেজাল্টে একটা স্ট্রং ফ্যাক্টর ছিল মোদি ওয়েব। আর কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে কিন্তু এই যে কথাগুলো, এটা কিন্তু এমনি এমনি বলা হচ্ছে না, এর পেছনে যথেষ্ট পরিমাণে কারণ আছে। তার মধ্যে কয়েকটা কারণ আমি আপনাদের তুলে ধরছি। প্রথম কারণ দেখুন, খড়গপুরে যখন একটা ওনার নেতৃত্বে উপনির্বাচন হয়েছিল, কেন্দ্রীয় নেতৃত্ব যে ক্যান্ডিডেটকে পছন্দ করেছিল, দিলীপ ঘোষ কিন্তু সেটার বিরোধিতা করেছে এবং নিজের পছন্দ মতো একটা ক্যান্ডিডেটকে দিয়েছে এবং জোর গলায় বলেছিল যে আমি জিতিয়ে আনবো। কিন্তু দেখা গেছে সেই জেতা জায়গাটাও কিন্তু দিলীপ ঘোষের নেতৃত্বে, উনি নিজের পছন্দ মতো যে ক্যান্ডিডেটকে দাঁড় করেছিল, সেই ক্যান্ডিডেট কিন্তু সেখান থেকে পরাজিত হয়েছে। অর্থাৎ সেখানটায় কিন্তু বিজেপির যে সংগঠন, সেটা কিন্তু মজবুত ছিল না, এটা প্রমাণিত হয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে দাবিটা করা হচ্ছে যে দিলীপ ঘোষ সংগঠন মজবুত করেছে, সংগঠন তৈরি করেছে, যার জন্য এরকম ভালো রেজাল্ট হয়েছে। এই কথাটা যে সঠিক নয়, তার প্রমাণ হচ্ছে যে অনেকগুলো জায়গাতে বিজেপি জয়লাভ করেছে, অনেকগুলো কেন্দ্রে, যেমন 18টা কেন্দ্রে জয়লাভ করেছে। এই 18টা কেন্দ্রের মধ্যে এরকম প্রচুর কেন্দ্র ছিল, আর সেই কেন্দ্রগুলোর মধ্যে এরকম অজস্র বুথ ছিল, যেই বুথগুলোতে বুথ কমিটি পর্যন্ত ঠিকভাবে কার্যত তৈরি ছিল না। অর্থাৎ কমিটি তৈরি ছিল, কমিটি মজবুত ছিল এবং সংগঠন মজবুত ছিল, তার জন্যই বিজেপির ক্যান্ডিডেট সেখানে জয়লাভ করেছে। এই কথাটা কিন্তু, এই দাবিটা কিন্তু সঠিক নয়। কারণ এরকম অনেক জায়গাতে লোকসভা কেন্দ্রে বিজেপি জয়লাভ করেছে যেখানে অজস্র বুথ ছিল, যেখানে বুথ কমিটি কার্যত তৈরি ছিল না। অর্থাৎ স্বাভাবিকভাবে কেন্দ্র থেকে যে কথাটা বলা হচ্ছে যে 2019-এর রেজাল্টের পেছনে মোদি ওয়েব একটা স্ট্রং ফ্যাক্টর হিসেবে কাজ করেছে, এই দাবিটা কিন্তু একদম অযৌক্তিক নয়। আরেকটা বিষয় দেখুন, 2019-এ দিলীপ ঘোষ যেই কেন্দ্র থেকে জয়লাভ করেছে, সেখানেই যখন 2021-এ বিধানসভা নির্বাচন হয়েছে, সেই বিধানসভা নির্বাচনে কিন্তু সেই জায়গা ভালো রেজাল্ট করেনি। দিলীপ ঘোষের যে গড়, অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, সেখানে কিন্তু ভালো রেজাল্ট করেনি বিজেপি। তাহলে সেই দায়টা কার ঘাড়ে দেবে? কারণ দিলীপ ঘোষ তো তখনও রাজ্য সভাপতি ছিল, রাজ্য সভাপতির নেতৃত্বে তো কোনো পরিবর্তন তখনও হয়নি। তাহলে সেই দায়টা কিন্তু দিলীপ ঘোষের উপরেই যাচ্ছে। আর অপরপক্ষে যদি আপনি শুভেন্দু অধিকারীর দিকে তাকান, শুভেন্দু অধিকারী নিজের জায়গাটা, নিজের যে গড়টা, নিজের যে জেলা, সেখানে সংগঠন এমনভাবে মজবুত করেছে যে সেখানটায় দুটো লোকসভা সিট ছিল এবং দুটো লোকসভা সিটের 2024-এ দুজনে কিন্তু জয়লাভ করেছে। তাহলে এটাকে বলা হয় সংগঠন মজবুত করা। অর্থাৎ সংগঠন মজবুত করা বলতে কি বোঝায়? যে সেখান থেকে যদি কোনো ব্যক্তির পরিবর্তন হয়, কিন্তু সংগঠন এতটা মজবুত যে সেখানে যে দাঁড়াবে সেই ক্যান্ডিডেটই জয়লাভ করবে। এবং শুভেন্দু অধিকারীর যে জায়গা, অর্থাৎ পূর্ব মেদিনীপুর, সেখানে কিন্তু এই ঘটনাটাই ঘটেছে। আর দিলীপ ঘোষের ক্ষেত্রে এই কথাটা উনি বলতেই পারে যে ওনাকে হঠাৎ করে ওনার নির্বাচনী জায়গা পরিবর্তন করে দেওয়া হয়েছে, যার জন্য উনি জয়লাভ করতে পারেনি। ওনার পরাজয়ের এই ব্যাখ্যা উনি দিতেই পারে এবং সেটা যুক্তিসঙ্গত অবশ্যই। কিন্তু উনি যেখানে এতদিন ধরে ছিল, সেখানটাতে তো উনি সংগঠন মজবুত করেছে। তাহলে কতটা সংগঠন উনি মজবুত করেছে যে সেখানটায় যখন অগ্নিমিত্রা পালকে দাঁড় করানো হলো, অগ্নিমিত্রা পাল কিন্তু সেখানটায় হেরে গেল। আর অপরপক্ষে শুভেন্দু অধিকারী নিজের জায়গাটা এমনভাবে, নিজের যে জেলা, সেখানটায় সংগঠন এমনভাবে মজবুত করেছে যে সেখানটাতে 2024-এর লোকসভা নির্বাচনে 16টার মধ্যে 15টাতেই কিন্তু বিজেপি লিড দিয়েছে।
আর তার ঠিক পাশেই পূর্ব মেদিনীপুর হচ্ছে শুভেন্দু অধিকারীর জায়গা, আর তার ঠিক পাশেই পশ্চিম মেদিনীপুর, যেখানটায় দিলীপ ঘোষ নিজের হাতে সংগঠন তৈরি করেছে, কিন্তু সেখানটায় সংগঠন কতটা মজবুত ছিল। সেখানটা অগ্নিমিত্র পাল দাঁড়ানোর পরে কিন্তু সেখানটায় 15টা আসনের মধ্যে 15টা জায়গার মধ্যে মাত্র একটাতে বিজেপি লিড দিয়েছে। অর্থাৎ সংগঠন তৈরি করা বলতে কি বোঝায়? সংগঠন তৈরি করা মানে হচ্ছে সংগঠন এত মজবুত থাকবে যে ব্যক্তির পরিবর্তন হলেও সংগঠন এত মজবুত থাকবে যে যেই ক্যান্ডিডেট আসবে সেই ক্যান্ডিডেটকে কিন্তু সেখান থেকে লিড পাবে। আর শুভেন্দু অধিকারী যে জায়গা সেখানটাতে কিন্তু এই ঘটনাই ঘটেছে। 16টার মধ্যে 15টা জায়গায় কিন্তু 15টাতে কিন্তু বিজেপি লিড দিয়েছে, কিন্তু দিলীপ ঘোষের যে জায়গা সেখানে কিন্তু 15টার মধ্যে মাত্র একটাতে বিজেপি লিড পেয়েছে। এবং শুধু তাই নয়, এর মাঝখানে যখন পঞ্চায়েত নির্বাচন হলো, আপনারা জানেন যে পঞ্চায়েত নির্বাচনে পুলিশের সহযোগিতায় যে নৈরাজ্যকর পরিস্থিতি আমাদের রাজ্যে তৈরি করা হয়েছিল, সেই পরিস্থিতিতে বিজেপি অনেক জায়গায় ক্যান্ডিডেটই দিতে পারেনি। অনেক জায়গায় তো তৃণমূল প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করছে। এই পরিস্থিতিতেও কিন্তু শুভেন্দু অধিকারীর যে জায়গা সেখানটায় সাংগঠনিক মজবুত সংগঠন এতটা মজবুত ছিল, যার জন্য 17টার মধ্যে প্রায় 15টা পঞ্চায়েত কিন্তু সেখানটায় জয়লাভ করেছে বিজেপি, এবং পঞ্চায়েত সমিতিও জয়লাভ করেছে। এবার শুভেন্দু অধিকারী তো আর রাজ্য সভাপতি ছিল না, যার জন্য রাজ্যের তরফে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, যে কৌশলগুলো গ্রহণ করা হয়েছিল, সেখানে কিন্তু শুভেন্দু অধিকারীর খুব বেশি প্রভাব ছিল না। কিন্তু ওনার প্রভাব বলের মধ্যে যে জায়গাটুকুনি ছিল সেগুলো কিন্তু বারংবার এটা প্রমাণ করেছে যে সেখানে সংগঠন কিন্তু শুভেন্দু অধিকারী যথেষ্ট মজবুত করেছে, যার জন্য পঞ্চায়েত নির্বাচন বলুন, বিধানসভা বলুন এবং রাজ্যসভা বলুন, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু শুভেন্দু অধিকারীর যে জায়গা, শুভেন্দু অধিকারীর জেলা, সেখানে কিন্তু লিড দিয়েছে। 21 বিধানসভা নির্বাচনে কিন্তু শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছে সেখান থেকে। অর্থাৎ সেখানেও কিন্তু বিধানসভার নির্বাচনের সময় কিন্তু বিজেপি সেখানে লিড পেয়েছে। তাহলে এবার ভালো করে ভেবে দেখুন, বিধানসভা নির্বাচন, তারপরে পঞ্চায়েত নির্বাচন এবং তারপরে লোকসভা নির্বাচন, প্রত্যেকটা ক্ষেত্রেই যেই জায়গাটা শুভেন্দু অধিকারীর সরাসরি প্রভাব বলের মধ্যে ছিল, সেই জায়গাটা কিন্তু বারংবার বিজেপি লিড দিয়েছে। এবং শুভেন্দু অধিকারীর জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে সাপ্লিমেন্টারি সিএম বলা হয়, সাপ্লিমেন্টারি মুখ্যমন্ত্রী বলা হয়, কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী বলা হয়, এই যে ট্যাগটা বসানো হয়েছে সেটা কিন্তু শুভেন্দু অধিকারীর জন্য সম্ভব হয়েছে। আর অপরপক্ষে দিলীপ ঘোষের যে জায়গা, ওনার যে তৈরি করা সংগঠন, সেই জায়গা থেকে কি খবর উঠে আসছে, সেই জায়গাতে নিজের বুথেও কিন্তু দিলীপ ঘোষ জয়লাভ করতে পারছে না, নিজের বুথেও কিন্তু বিজেপি লিড পাচ্ছে না। আর এর জন্য কিন্তু তৃণমূল বিজেপিকে অ্যাটাক করছে যে দিলীপ ঘোষের নিজের বুথেও কিন্তু বিজেপি হেরে যাচ্ছে। তাই কেন্দ্রীয় নেতৃত্ব এটাই বলছে যে শুভেন্দু অধিকারী যে অ্যাগ্রেসিভনেসের সাথে, যে তীব্রতার সাথে লড়াই করেছে, যেভাবে উনি ছুটে বেরিয়েছে এবং তৃণমূলের মধ্যে যে অস্বস্তি উনি তৈরি করেছে, আপনারা দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা কুণাল ঘোষ, এরা যখনই মুখ খুলতো শুধুমাত্র শুভেন্দু অধিকারীকে অ্যাটাক করতো। তাই উনি যেইভাবে তৃণমূলের মধ্যে একটা অস্বস্তি তৈরি করতে পেরেছে, তাই শুভেন্দু অধিকারীকে যদি পশ্চিমবঙ্গের বিজেপি থেকে বাদ দেওয়া হয়, শুভেন্দু অধিকারী যে পরিশ্রমটা, ওনার যে ভূমিকাটা, সেটাকে যদি মাইনাস করা হয়, তাহলে রাজ্যে বিজেপির কিন্তু আরও ভরাডুবি হওয়ার সম্ভাবনা ছিল। তাই কেন্দ্রীয় নেতৃত্বের থেকে যেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তাতে এটা প্রায় পরিষ্কার যে পরবর্তী রাজ্য সভাপতি শুভেন্দু অধিকারী হচ্ছে। আর তার পাশাপাশি আপনাদের আরেকটা খবর জানিয়ে রাখি যে রাজ্যের সামনে প্রায় 10টা উপনির্বাচন হতে চলেছে। তাই সামনে যখন মেদিনীপুরে উপনির্বাচন হবে, তারপরে সেখানে সম্ভাবনা আছে দিলীপ ঘোষকে দাঁড় করানো হবে, এবং দিলীপ ঘোষ যদি সেখানে জয়লাভ করে, তাহলে তাকে লিডার অফ অপোজিশন করা হবে এবং শুভেন্দু অধিকারীকে রাজ্য সভাপতি করা হবে। আর যদি উনি সেখানে পরাজিত হয়, তাহলে লিডার অফ অপোজিশন হিসেবে অন্য কারো নাম চিন্তা ভাবনা করা হবে, কিন্তু রাজ্য সভাপতি শুভেন্দু অধিকারীকেই করা হচ্ছে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন আর সবার সাথে শেয়ার করবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।